শুভ সন্ধ্যা গাইস। তো রিসেন্টলি এক্ষুনি একটা আপডেট পেলাম। আপডেটটা পেয়ে আমি ভীষণভাবে মর্মাহত। আমি জাস্ট ভিডিও বানাচ্ছি, এখন 8টা 8:30 বাজে। আমি খবরটা পেয়েছি 7:30 পৌনে 8 নাগাদ। মানে আবার ভারতে জঙ্গি হামলা। মানে জঙ্গি হামলা বলতে শুধু জঙ্গি হামলা যে তা নয়, মানে এটা একটা মানে আমি বলতে গিয়ে বলতেও পারছি না, আমার ভেতর থেকে খুব বাজে ইমোশনাল এফেক্ট হচ্ছে। ঠিক আছে, তার কারণ এই কারণেই, কারণ মানুষ যে মারা যাওয়ার সংখ্যা সেটা ডবল ডিজিটে পৌঁছে গেছে এবং আহতের সংখ্যাটাও প্রায় 50 ছুঁই ছুঁই। ঠিক আছে, প্রায় 10 থেকে 11 জন অবধি এখন মারা গেছে, এখন অবধি অফিসিয়াল রিপোর্ট যেটা বলছে। আর যেটা আহত হয়েছে প্রায় 38 থেকে 40 জন। তাহলে কিন্তু এটা কিন্তু কম কিছু নয়। এটা ভারতের মেরুদণ্ড বা মস্তিষ্কের ওপর একটা হামলা ছিল। কেন কি দিল্লি কোনো একটা রাজ্যের, কোনো একটা নাম না করা রাজ্যের রাজ্য নয়, বা কোনো একটা নর্থ ইস্টের স্টেট নয় যে সবসময় খবরে থাকে না, বা সবসময় লাইমলাইটে থাকে না, বা দেশের একটা মুখ্য বা প্রধান জায়গা নয়, বা যেখানে পপুলেশন অনেক কম আছে, খুব রুরাল, এরকম কিন্তু কোনো জায়গায় আক্রমণটা হয়নি। আক্রমণটা হয়েছে ভারতবর্ষের হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড বলা যায়, ভারতবর্ষের হার্ট বলা যায় দিল্লিকে। এই কারণে হার্ট বলা যায়, কারণ আপনি যদি ভারতের ম্যাপটা দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের একদম মিড অফ পজিশনে, যেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে দিল্লি থেকে যাওয়া কিন্তু খুব ইজি, অ্যাক্সেস খুব ইজি। মানে যে কোনো রাজ্যের যদি আপনি ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস দেখেন দিল্লি থেকে, বা ট্রেড অ্যাক্সেস দেখেন, তাহলে অন্য যে কোনো রাজ্যের থেকে কিন্তু ওটা ইজি। সেই কারণেই কিন্তু দিল্লি আমাদের দেশের রাজধানী। আর এই রাজধানীর ওপর আক্রমণ, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন পেহেলগাম অ্যাটাক হয়েছিল, সেখানেও প্রায় আমাদের 27 থেকে 28 জন নাগরিককে শহীদ হতে হয়েছিল, মানে প্রাণ দিতে হয়েছিল এই বর্বর অত্যাচারী কমিউনিটির হাতে। এরা আসলে একটা কমিউনিটি। পাকিস্তান কোনো একটা দেশ নয়, পাকিস্তান একটা কমিউনিটি। পাকিস্তান একটা মেন্টালিটি বা সোচ, যেটা অনেক মানুষের মধ্যেই আছে। ভারতবর্ষে থাকা বা ভারতবর্ষে সার্ভাইভ করা বা ভারতবর্ষে ইনকাম করে জীবন জীবিকা নির্বাহ করে থাকা মানুষের, কিছু মানুষের মধ্যেও পাকিস্তান নামক মেন্টালিটি আছে। এবং আছে বলেই এই ধরনের আক্রমণ এখনও ঘটতে পারছে এবং দিনের পর দিন মানে প্ল্যান হয়ে চলেছে এইরকম আক্রমণ। সরকার বিভিন্নভাবে বিভিন্ন রকম দিক থেকে প্রচেষ্টা করার পরেও আপনি কিন্তু জানেন যে দিল্লি কতটা সিকিওর জায়গা এবং কতটা সিকিওর প্লেস। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের তল্লাশি হয় দিল্লিতে। ইভেন দিল্লি মেট্রোতেও কতটা তৎপরতার সাথে সিকিউরিটি দেখা হয়। তো এরকম একটা পরিস্থিতিতে লালকেল্লার মতো একটা সিকিওর জায়গার সামনে যে মার্কেটটা থাকে, জামা মসজিদের পার্শ্ববর্তী বা সারাউন্ডিং যে মার্কেটটা আছে, আমরা দিল্লি সবাই গেছি, আর ওই জায়গাটা প্রচণ্ড ভিড়, একটা ক্যাওয়াস জায়গা। গ্যাদারিং, মানুষের গ্যাদারিং প্রচণ্ড হয় ওখানে, কারণ যেরকম ওখানে লালকেল্লা বা ভিজিটার্সরা যেরকম আসছে, সেরকম জিনিসপত্র কেনার জন্য কম দামে বিভিন্ন স্টেটের মানুষ যারা দিল্লি ঘুরতে আসে তারা কিন্তু ওই জামা মসজিদের আশেপাশে কেনাকাটা করে। এবং কেনাকাটা করা ছাড়াও ওখানে বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য বা মুসলিম কালচারের সাথে রিলেটেড বা ইসলামিক কালচারের সাথে রিলেটেড বিভিন্ন ধরনের ব্যবহারিক দ্রব্য কিন্তু ওখানে পাওয়া যায়। তো সেগুলো কিনতেও কিন্তু মানুষ ওখানে ভিড় জমায়। তো শুধু যে ওখানে হিন্দু বা শিখ বা জৈন বা খ্রিশ্চান কমিউনিটির লোকজনেরা যায় এরকমটা নয়, ওখানে কিন্তু ইসলামিক কমিউনিটির লোকও কিন্তু এসে থাকে, বা মুসলিম লোকও কিন্তু বসবাস করে থাকে বা থাকে। তো সেই রকম একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটানো, এরকম একটা ঘটনা আমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারছি। এখনও কিন্তু এই ঘটনাটার যে মানে কোনো দায়িত্ব বা দায়ভার কিন্তু কোনো সংগঠন নেয়নি। কিন্তু তাছাড়াও আমরা যেটা বুঝতে পারছি বা আমরা এটা অনুমান করতে পারছি যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের কাজ। কারণ আজকে সকাল থেকে বলা ভুল হবে, 7 তারিখ থেকে যে ইনফোগুলো হরিয়ানা পুলিশ বা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ একসাথে ইন্ট্রোগেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি জম্মু অ্যান্ড কাশ্মীরে একজন মিলিটেন্টকে মানে অ্যাজ এ মিলিটেন্ট আর্মির মনে হয়, এবং আর্মির না, সরি, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের মনে হয়, এবং তাকে আটক করা হয়। তো এই যে পুরো ইনসিডেন্টটা বা এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটায় হরিয়ানা পুলিশও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশের সাথে একসাথে ইকুয়ালি অপারেশনে সামিল ছিল। এবং এই অপারেশনে সামিল থাকার পর এরা দুজন যখন দুটো স্টেটের পুলিশ যখন একসাথে ইন্টিগ্রেশন করার পর ওই যে যাকে ধরেছিল বা আটক করেছিল তাকে ইন্টিগ্রেশন করার পর এটা জানা যায় যে একটা কিন্তু সিরিয়াল অ্যাটাকের সম্ভাবনা আছে। এবং শুধু সিরিয়াল অ্যাটাকের সম্ভাবনা আছে এরকমটা নয়, শহরের বিভিন্ন মেট্রো সিটিতে, মানে শহরের বিভিন্ন বড় বড় মেট্রো সিটিতে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র সরবরাহ অলরেডি করা হয়ে গেছে। তার মধ্যে প্রথম যে ইনফোটা পায় আমাদের সিক্রেট এজেন্সি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং বা আইবি যেটাই হোক, তারা যে প্রথম যে ইনফোটা পায় সেটা কিন্তু আমাদের দিল্লির ইনফো পায়, দিল্লির একজন মহিলা ডাক্তারের বাড়িতে। তারপরেই কিন্তু রেড করে তারা, এবং রেড করে যেটা উদ্ধার করা হয়, এনআইএ রেড করে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এরা রেড করে। এবং এরা রেড করার পর যেটা পায় সেটা ওই মহিলার গাড়ি থেকে একটা AK-47 উদ্ধার করা হয়, প্রায় 350 কেজির ওপরে বিস্ফোরক মানে RDX উদ্ধার করা হয়। এবং RDX বলছি, অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়, RDX না, ভুল বললাম, এটা সরি ফর দ্য মিস ইনফরমেশন, বাট দ্য থিং ইজ দ্যাট যেটা RDX উদ্ধার করা হয়নি, উদ্ধার করা হয়েছে একটা বিস্ফোরক পদার্থ, সেটাও কিন্তু আমাদের ল্যাব রিলেটেড কাজে লাগে। এবার যারা ডাক্তার বা কোনো ল্যাব রিলেটেড কাজে রয়েছে তাদের পক্ষে কিন্তু এই ধরনের জিনিসের অ্যাক্সেস পাওয়া খুব
খুব ইজি হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেই জায়গায় খুব কঠিন হয় এই ধরনের জিনিসের অ্যাক্সেস পাওয়া। কিন্তু যারা ল্যাবে কাজ করে বা ল্যাবের সাথে যুক্ত রয়েছে বা ডক্টর বা মেডিসিনের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটটা পাওয়া খুব ইজি হয়ে যায়। তো ইজি হয়ে যায়, কিন্তু হলেও এত পরিমাণে কোনোভাবে কোনো জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সপোর্টেশনের মাধ্যমে নিয়ে আসাও কিন্তু কঠিন। এটাও কিন্তু লোক সমক্ষে বা চোখে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়েনি। যাই হোক, এটা আমাদের সিকিউরিটি ফেলিওর নয়, এটা আমাদের সার্ভাইলেন্স ফেলিওর বা পেট্রোলিং ফেলিওর বলা যায়। সিকিউরিটি ফেলিওর কিন্তু এভাবে হয় না। সিকিউরিটি ফেলিওর কীভাবে হয়, যে কোনো একটা দেশে ধরুন এখন ভারত রয়েছে, ভারতে পাকিস্তান প্লেন নিয়ে ঢুকে গেল, ঢুকে অ্যাটাক করে চলে গেল, এটাকে বলা যায় আপনি ইনফো ফেলিওর বা সিকিউরিটি ফেলিওর আপনি বলতে পারেন। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা কিন্তু সিকিউরিটি ফেলিওর বলা যায় না। কারণ কখন একটা বড় রাজ্য, একটা বড় দিল্লির মতো বড় স্টেট, তার একটা ছোট্ট প্রাণ লালকেল্লা, একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটার সামনে একটা ইনসিডেন্ট ঘটছে, যেই ইনসিডেন্টটা একটা 200 মিটার বা 100 মিটার জায়গাকে এফেক্টেড করছে। এরকম একটা জিনিসের কিন্তু ইনফো কোনোভাবেই কোনো রাজ্যের পুলিশ বা কোনো রাজ্যের সিকিউরিটি ডিপার্টমেন্ট কাউর পাওয়া পসিবল নয়। হ্যাঁ, এইটা ইনফো পাওয়া যেতে পারে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িয়ে, যেটা অলরেডি হরিয়ানা পুলিশ আর জম্মু কাশ্মীর পুলিশ বের করে নিয়েছিল ইন্ট্রোগেশনের মাধ্যমে। কিন্তু যখন দেখলো যে তাদের প্ল্যান ফাঁস হয়ে যাচ্ছে বা এগুলো বেরিয়ে যাচ্ছে ইন্ট্রোগেশনের মাধ্যমে, তখনই কিন্তু তারা অ্যাটাকটা করে দিল। যেই অ্যাটাকটা তাদের হাতের মধ্যে ছিল বা তারা করতে পারতো, সেই অ্যাটাকটা কিন্তু তারা ঘটিয়ে দিল, যেহেতু তাদের লোক ধরা পড়ে গেছিলো অলরেডি। তো আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা কিন্তু ফেলিওর নয়, তারা এগোচ্ছিল এই পার্টিকুলার জিনিসটার উপর। কিন্তু কখন, কোথায়, কীভাবে অ্যাটাক হবে, এটা কেউ বলতে পারবে না। যদি এরকম পরিমাণে বা এরকম একটা পপুলেশন, ফুললি হাইলি পপুলেটেড গ্যাদারিংওয়ালা প্লেসে যদি একটা মানুষ তার পকেটে করে একটা বিস্ফোরক পদার্থ এনে ব্লাস্ট করিয়ে দেয়, তাহলে কিন্তু এটা কারোর পক্ষে জানা পসিবল নয়। আর টেরোরিজম এটাই হলো মূল ছবি, টেরোরিজমের প্রকৃতই ছবি এরকমই। আজকালকার দিনে আজকে আমরা এটা এরকম পদ্ধতিতে ভারতে দেখলাম এই এত আধুনিক যুগে দাঁড়িয়ে, কিন্তু এরকম পদ্ধতিতে আজ থেকে বহু বছর আগে বিভিন্ন আধুনিক দেশ, যারা আমাদের থেকে 20 বছর, 50 বছর, 30 বছর এগিয়ে আছে, সেরকম দেশে এই জঙ্গি সংগঠনগুলো কিন্তু আক্রমণ চালিয়ে গেছে। এবং তাই জন্যই আমি ভিডিওর শেষে বলতে চাই, এই লাস্ট 2-4 মিনিটে আমি যেটুকু বলবো, আমি জানি না আমি খারাপ বলবো না ভালো বলবো, কিন্তু অ্যাজ আ ইন্ডিয়ান নাগরিক বা অ্যাজ আ রেসপন্সিবল ইন্ডিয়ান নাগরিক, আমার এটা বলা উচিত যে আমার যে পার্শ্ববর্তী দেশ আছে, সেই দেশ যে ভাষাতে বোঝে, তাকে সেই ভাষাতে জবাব দেওয়া উচিত। এবং আমাদের পূর্ববর্তী সময় যখন আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এবং অপারেশন সিন্দুর হয়েছে, তখন আমাদের প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছিল অপারেশন সিন্দুরের সময়, এই কিছুদিন আগেই পেহেলগাম অ্যাটাকের পরবর্তী সময়ে যে বদলাটা নেওয়া হলো, সেই বদলাটার সময় যে আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে বক্তব্য পুরো গ্লোবালি রেখেছিলেন কাশ্মীরকে নিয়ে বা পাকিস্তানকে নিয়ে, যে যদি পরবর্তী সময় ভারতের ওপর কোনো রকম প্রক্সি হামলা বা প্রক্সি অ্যাটাক হয়, সেটাকে কিন্তু আমরা একটা দেশের অ্যাটাক বলেই মানব। এবং এটাই মনে করব যে পাকিস্তানের মদতের কারণে, পাকিস্তানের জঙ্গি মদতের কারণে কিন্তু এই আক্রমণ ভারতে হয়েছে এবং বারংবার হচ্ছে। তো সেই কারণে আমরা যুদ্ধ ঘোষণা করে দেবো। তো আমার মনে হয় যে যুদ্ধ ঘোষণা না করলেও কোনো একটা বড় পদক্ষেপ তো নেওয়াই যায়, যেমন বালুচিস্তানকে স্বাধীন করার মতো পদক্ষেপ ভারতের ভেবে দেখা উচিত। এই কারণেই, কারণ এই দেশ কোনো দিন তার নিজের অবস্থানের পরিবর্তন ঘটাবে না, এবং দিনের পর দিন যত র্যাডিকালাইজ বা যত জঙ্গি সংগঠন আছে, সবাইকে এরা সমর্থন করতেই থাকবে এবং দিনের পর দিন ভারতে এরা আক্রমণ করতেই থাকবে। কারণ এদের মূল লক্ষ্য পৃথিবীকে এটা বোঝানো, যে তারা সবসময় ভারতের দ্বারা ডিস্টার্ব, এবং তারা যে ভারত থেকে আলাদা হয়েছে, এই কারণে এটা তাদের ভুল ডিসিশন ছিল। আমার এটাই মনে হয়। তার কারণ হচ্ছে, না হলে একটা দেশ যে নিজের ইচ্ছায় আরেকটা বড় দেশ থেকে, বা এরকম একটা ভারতের মতো একটা বড় দেশ থেকে একসময় আলাদা হয়েছিল বা আলাদা হতে চেয়েছিল তাদের সমস্ত জনসংখ্যা বা ডেমোগ্রাফিকে নিয়ে, সেই দেশটাই যখন দিনের পর দিন ওই পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করতে থাকে, তখন কিন্তু পার্শ্ববর্তী দেশের ইকোনমি যখন পৃথিবীর 4 নম্বর ইকোনমি হয়, এবং তার ইকোনমি দিনের পর দিন তলানিতে থাকতে থাকে, 50 নম্বর পেরিয়ে যেতে থাকে, তখন কিন্তু বোঝাই যায় যে কেন আক্রমণ হচ্ছে। আক্রমণ এই কারণেই হচ্ছে, কারণ যে সংসারটা তৈরি করার চিন্তা বা স্বপ্ন পাকিস্তান দেখেছিল, সেই সংসারটা পাকিস্তান কোনোদিনই তৈরি করতে পারেনি। অফুরন্তু তারা আলাদা হয়ে গিয়ে যেই ধরনের সুযোগ সুবিধা বা যেই ধরনের সিস্টেমেটিক ওয়েলফেয়ারের লাভ ভারতের জনগণ উঠাচ্ছে, সেই কোনো ধরনের লাভ কিন্তু তাদের জনগণ বা তাদের পাবলিক পাচ্ছে না। এবং তাদের পাবলিক গভর্নমেন্টের দ্বারা বারংবার র্যাডিকালাইজেশন এবং টেরোরিজমের শিকার হচ্ছে, গভর্নমেন্টের মদত পুষ্টির কারণে। কারণ গভর্নমেন্ট এই টেরোরিস্ট বা র্যাডিকালাইজ সংগঠনগুলোকে বারে বারে পাকিস্তানে মদত দেয় এবং তাদেরকে আর্মড বা সশস্ত্র হয়ে উঠতে খুব সহায়তা করে। আর শুধু যে এতে পাকিস্তানের গভর্নমেন্ট আছে এরকমও নয়, আইএসআই যে পাকিস্তানের সিক্রেট এজেন্সি, তারা কিন্তু পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে পুরোপুরি মাথা গুঁজে এই জিনিসটাকে ডেভেলপ করতে পড়ে আছে, এবং দেশের যত রকম
মানে বৈদেশিক শক্তি দ্বারা চালিত জঙ্গি সংগঠন বা টেররিস্ট সংগঠন আছে, তাদেরকে দিনের পর দিন ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রোভাইড করছে। আর এই সব কিছুর পেছনে শুধুই পাকিস্তানের হাত আছে এরকমটাও নয়। পৃথিবীর আরও কিছু মদতপুষ্ট মুসলিম দেশ আছে যারা পাকিস্তানকে সবসময় উস্কায়। তাদের মধ্যে একটি দেশ তো রয়েছেই যারা ভারতকেও নিজেদের খুব ভালো বন্ধু বলে মনে করে না। ভারতের সাথেও তাদের মন ঘষাঘষিরই মানে সম্পর্ক। যে ওই দেশটির নাম হচ্ছে তুর্কি বা তুরস্ক। এরা পাকিস্তানকে কিন্তু অস্ত্র দিয়ে বরাবর সাহায্য করে, এছাড়া ফান্ডিংও দেয়। এবং সবথেকে যে পাকিস্তানের এই বাড়াবাড়ি বা আসিফ মুনিরের এই বাড়াবাড়ির কারণ কিন্তু আমরা এক এবং অন্যতমভাবে ডোনাল্ড ট্রাম্পকে করতেই পারি, কারণ ডোনাল্ড ট্রাম্পই রয়েছে এই সব কিছুর পেছনে। কারণ পাকিস্তানকে যদি আমেরিকা মদত না দিত এই বিগত দিনে বা এই রিসেন্ট ডেজে, তাহলে কিন্তু পাকিস্তান এই ধরনের বাড়াবাড়ি বা এই ধরনের টেররিজমকে সংগঠিত করার কোনো শক্তি বা অভয় তারা পেত না। তারা কিন্তু অভয় বা শক্তি সঞ্চয় করেছে শুধুমাত্র আমেরিকার এই মদতের কারণে। আমেরিকার মদত বলা যায় না, ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ইস্যু বা পার্সোনাল ইন্টারেস্টের কারণে কিন্তু ওরা এই ধরনের মদত পেয়েছে এবং এই ধরনের ভারতের মতো একটা বড় দেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে বারংবার সাহস পাচ্ছে এবং এই ধরনের প্রক্সি আক্রমণ ঘটাচ্ছে। এই প্রক্রিয়া আক্রমণগুলোকে মেনে নেওয়া যায় না। ভারতের মানুষ, ভারতের জনতা কখনো এই প্রক্সি আক্রমণগুলোকে মেনে নেবে না। এবং ভারত সরকারও এটা জানে যে যদি ভারত সরকার এই প্রক্সি আক্রমণের এক্ষুনি বদলা না নেয়, তাহলে তার থেকে ভারতের সমস্ত মানুষের বা জনগণের ভরসা বা বিশ্বাস কিন্তু উঠে যাবে। তাই জন্য সরকার নিজের ভরসা এবং বিশ্বাসকে মানুষের মধ্যে অটুট রাখতে, আমার বিশ্বাস যে খুব শিগগিরই আমরা অপারেশন সিন্দুর 2.0 তো দেখেই নিয়েছি, এবার 3.0 দেখতে চলেছি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। আমি রুদ্র, আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র। আর আমি এই ঘটনাটা নিয়ে প্রচণ্ডভাবে মর্মাহত। আপনাদের কার কী ধারণা সেটা কমেন্টে লিখুন, বা কার কী মনে হয়েছে আজকের এই নিউজটা বা ঘটনাটা শোনার পর বা জানার পর। আর ভিডিও ভালো লাগলে বা এরকম আপডেট প্রতিদিন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করুন। নাহলে যে নোটিফিকেশানগুলো আপনারা পাবেন, সেই নোটিফিকেশানগুলো দ্বারা আপনারা অ্যাওয়্যার থাকতে পারবেন বা জানতে পারবেন যে এক্ষুনি আমি ভিডিও ছাড়লাম বা 5 মিনিট আগে আমি ভিডিও ছাড়লাম। তো আপনাদের সুবিধা মতো আপনারা জাস্ট ওয়াচ করে নিতে পারবেন। দ্যাটস অল। দেখা হচ্ছে পরের দিন পরবর্তী ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।